একটা প্রবাসী যখন দেশের বাইরে যায় তখন তার একটা বড় আশা, তার বড় একটা স্বপ্ন নিয়ে যায়। আমি বললে এখন ইমোশনাল হয়ে যাব, আমি এগুলো বলতে চাচ্ছি না। আমি তো বোকা। সবাইকে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার সাথে আছে তানভীর ভাইয়া। আজকে তানভীর ভাইয়ের সাথে আমি দাবা খেলতে খেলতে গল্প করব। তো চলেন তানভীর ভাই, আমরা দাবা খেলতে খেলতে গল্প করি। তার আগে বলেন আপনার কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। ভাই আপনি কেমন আছেন? আমি মোটামুটি ভালো আছি। আপনি কি মানে সত্য কথা বলায় পটু নাকি মিথ্যা কথা বলায় পটু? আমি সত্যি কথা বলি, আমি মিথ্যা কথা অত বলতে পছন্দ করি না। তাই? হ্যাঁ, শুধু আম্মুর সাথে মাঝে মাঝে একটু। হ্যাঁ, কেন বললাম? আমি তো দাবা খেলতে পারি না, আপনি দাবা খেলতে পারেন? না। তা আপনি যে একটু আগে বললেন আমার সঙ্গে দাবা খেলবেন, আপনি তো সত্য কথা দাবা আপনি শিখাই দেন না। আমি তো সরল স্বীকারোক্তি দিলাম যে আমি দাবা খেলতে পারি না। এইজন্য আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে আপনি সত্য কথা বলায় পটু নাকি মিথ্যা কথা বলায় পটু? আমি তো বললাম আমি পারি না, আমি মনে করছি আপনি শিখাই দিবেন। না, আমি নিজেও খেলা খেলতে পারি না, কিন্তু চাইলে যে এভাবে একটা দিয়ে রাখতে পারেন। ঠিক আছে? ওকে। কি অবস্থা, আপনি কেমন আছেন? এই তো ভাইয়া ভালো, আলহামদুলিল্লাহ। সবকিছু ভালো চলছে? ঠিক আছে, তাহলে আমি ইন্ট্রোটাও দিয়ে ফেলি। যে দর্শক, সময় টেলিভিশনের বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তানভীর হাসান দেখতে পাচ্ছেন, আমার সঙ্গে আজ উপস্থিত আছেন দেশের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর শামিমা আফরিন অমি। আজকে তার সঙ্গে আড্ডা দেবো, কথা বলবো, সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। তারপর বলেন, ব্যস্ততা চলছে কি নিয়ে এই মুহূর্তে? কি আমাদের তো ব্যস্ততা চলতেছে ফ্যামিলি নিয়েই, ওভাবে ওরকম কোনো ব্যস্ততা নাই, টুকটাক প্রমোশনের কাজ করতেছি। প্রথম প্রশ্ন হচ্ছে, বিতর্কিত হতে কেমন লাগে? খুব ভালো। খুব ভালো লাগে। সবথেকে মজার ব্যাপার এটা হলো, মানুষ যখন না জেনে একটা মন্তব্য করে, একটা কথা বলে, তখন আসলে খুবই ভালো লাগে। যে মাঝে মাঝে মনে হয় আল্লাহ, এরা যদি কাছের থেকে দেখতো তাহলে অবশ্যই বুঝতো ব্যাপারটা, কিন্তু এরা কাছের থেকে না, এরা তো আসলে কিছু জানেই না। আমি নিজেকে মানুষের কাছে আমি নিজের কথা বা নিজের কাজ এগুলো প্রেজেন্ট করতেছি, আমি কিন্তু আমার ফ্যামিলি রিলেটেড কোনো কিছু প্রেজেন্ট করতেছি না মানুষের কাছে। তো যখন মানুষ এই মন্তব্যগুলো করে ফ্যামিলি নিয়ে বা আদার্স সব কিছু নিয়ে, যেগুলো আমি শেয়ারই করি না, আছে না যে কিছু কিছু মানুষ ঠাস করে একটা কথা বলে দেয় অমুকে, তো এই ঠাস করে কথা বলাগুলোকে আমি অনেক এনজয় করি। আমার খুব হাসি পায় যে এরা না জেনে শুনে কিভাবে মন্তব্য করে, কিভাবে কথা বলে। সবসময় এনজয় করে, মাঝে মধ্যে মানসিক চাপ মনে হয় না যে আমি কাজটা করি না, তারপর আমাকে নিয়ে কমেন্ট করতেছে, আমাকে এভাবে বকা দিচ্ছে, ব্লেম দিচ্ছে? হ্যাঁ, আমি কান্নাও করছি, আমার অনেক কষ্টও লাগছে। রিসেন্ট আমার বাবা যখন আসছে না, তখন আর কি অনেক কথাবার্তা মানুষ বলছে, অনেক কিছু না জেনে শুনে অনেক কথা বলছে মানুষ, অনেক কমেন্টস, অনেক জায়গায় অনেক ধরনের শেয়ার পোস্ট। নিজেকে নিয়ে করলে এত কষ্ট লাগে না, যখন আমার বাবাকে নিয়ে করছে তখন আমার প্রচুর কষ্ট লাগছে, আমি কান্নাও করছি। আচ্ছা, এই যে প্রসঙ্গটা চলে আসলো, আপনি আপনার বাবার কথা বলছিলেন, আমি দেখেছি যে এটা নিয়ে আসলে অনেক বিতর্ক চলছিল। 18 বছর পর অমির বাবা কেন দেশে আসলো? অমি এত টাকা কামায়, তারপরেও কেন অমির বাবা বিদেশে থাকে? তারপর হচ্ছে মানে অনেক প্রশ্ন মানুষের, এই প্রশ্নের উত্তর কি দিবেন? এগিয়ে দিচ্ছে আমি 30-40 লাখ টাকা ইনকাম করে। আমি ভাই 30-40, আমি তাকে ম্যানেজার রেখে দিচ্ছি, আমার অ্যাকাউন্টের কি ম্যানেজার রেখে দিছি যে সে জানবে আমি 30-40 লাখ টাকা ইনকাম করি? না। অনেকেই আছে কি, অনেক ক্রিয়েটররা আছে নিজের আর কি নিজেকে উপরে রাখার জন্য অনেকেই সবসময় বলে যে আমি অত টাকা ইনকাম করি, তত টাকা ইনকাম করি, আমার এটা আছে সেটা আছে। বলতে গেলে অনেক সময় দেখা গেল এগুলো কিছুই না, এগুলো জাস্ট কন্টেন্ট, আর কিছুই না। একটা সময় কি আপনাকে বলি, এই যে ধরেন আমি একটা ধরেন দোকানে গেলাম, ওখানে আমি ধরেন ডায়মন্ডের প্রমোশন করতেছি, জুয়েলারির প্রমোশন করতেছি, তখন কি আমি দেখাচ্ছি যে আমি অমুক জিনিসটা কিনছি এত টাকা দিয়ে? আমি তো ওটা কিনি না, ওটা আমার প্রমোশন, জাস্ট প্রমোশন হয়। হ্যাঁ, মানুষ মনে করে যে না ওটা কিনছে। এটা আমার বলা ঠিক হচ্ছে কি না আমি আসলে জানি না, বাট অনেকের জানা উচিত। আমি যেটা মনে করি যে না, এত টাকা ভাই আমরা ইনকাম করি না, আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকুই ইনকাম করি। কারণ আমার ফেসবুক থেকে, আপনারা জানেন আমার ফেসবুক থেকে মনে আমার এই যে সামনের মান্থে টাকা তুলছি, আগে আমি ফেসবুক থেকে কোনো টাকা পাইনি। মনিটাইজেশন ছিল, কিন্তু যে অনেক সময় আছে না যে আইডি নষ্ট হয়ে যায়, মনিটাইজেশন উঠে যায়, কেউ স্ট্রাইক মারে, হ্যাঁ, তো এইসব বিষয়গুলো অনেক ফেস করছি আমি। এই জন্য কখনো আমি ফেসবুক থেকে ইনকাম করতে পারিনি। এই একটা মাস হয়েছে আমি ফেসবুক থেকে ইনকাম করতে পারছি, আগে আমি কখনো ফেসবুক থেকে ইনকাম করতে পারি না। আমার যত প্রমোশনের কাজ আসতো, ওই প্রমোশনের টাকাই আমার কাছে থাকতো,
আমি কোথাও থেকে কোনো ইনকাম করতাম না, জাস্ট প্রমোশনের টাকা দিয়েই, আমার প্রমোশনের টাকা থেকে ইনকাম, আর কোথাও কোনো ইনকাম ছিল না আমার। আচ্ছা, না এখন যে প্রসঙ্গ, আমি তো বোকা, আমি তো বোকা। আপনি বোকা? হ্যাঁ, কেমন? আল্লাহ, আমি যদি চালাক হইতাম তাহলে তো আমি আরো 4-5টা আইডি খুলতাম, খুলে 4-5টা পেজ বানাইতাম, 4-5টা জায়গা আপলোড দিতাম। আমি এখন একটু একটু চালাক হইছি, সো এটাই আর কি। আপনি আসলে বোকা মনে করেন নিজেকে? অবশ্যই আমি বোকা, কারণ কি ধরেন আমি যখন থেকে ধরেন টিকটক, আমি তো ক্রিয়েটর, টিকটক ক্রিয়েটর। সো টিকটক যখন থেকে স্টার্ট করছে, আমার উচিত ছিল তখন থেকে আমার ইউটিউব, তখন থেকে আমার ফেসবুক আইডি সব কিছু গ্রো করা, তখন থেকে খোলা। আমি তখন ফেসবুকই চালাইতাম না, অনলি টিকটক চালাইতাম। আমার কত মানুষ বলছে, আমি কখনোই চালাই নাই। আমি দেখা গেল টিকটকে আমার 5 মিলিয়ন 6 মিলিয়ন হয়েছে, তারপরে যে আমি আইডি ওপেন করছি, তারপরে তো অনেকজন আছে আইডি নষ্ট করে দিচ্ছে, আমার অনেক আগের আইডি চলে গেছে, এরকম আর কি। এখন যেটা ইউজ করতেছি এটা মেবি 3 বছর হয়েছে, তো 3 বছরে অনেকবার চলে গেছে, আবার নিয়ে আসছি, এরকম। তাহলে মানে প্রশ্ন হচ্ছিল যে মানে 18 বছর কেন অমির বাবাকে বিদেশ থাকতে হলো, কেন 18 বছর মানে দেশে আসলেন না, বাবা মা সন্তান ছেড়ে কেন বিদেশে পড়ে থাকতে হলো, অমি এত টাকা কামায় তারপরেও কেন বাবা প্রবাসী? আসলে প্রশ্নগুলোর উত্তর কি? আমার বাবা বিদেশে গিয়েছিল তার ফ্রেন্ডের মাধ্যমে। তো ফ্রেন্ড প্রথমবার যখন নিতে যায় তখন আর কি টাকা পয়সা সব মার হয়ে যায়। তো আমার বাবা ছিল সিক, তো আমার বাবার ফ্রেন্ড বলছিল সমস্যা নাই, তোকে যেভাবেই হোক আমি বিদেশে পাঠাবো, তুই ব্যবসা নিয়ে চিন্তা করিস না। কারণ তার একটা অপারেশন ছিল বলে সে আসলে বিজনেসটা ওভাবে করতে পারে নাই। আমার বাবা কন্ট্রাক্টরের বিজনেস করতো, আর তখন আমার বাবার বিজনেসটা খুব ভালো ছিল, অসুস্থ হওয়ার পরে আর করতে পারেনি। এটাই আর কি। পরে গ্রামের বাড়ি কিছু দেখা গেল কথাবার্তা বলে সবার থেকে টাকা পয়সা নিয়ে সেকেন্ডবার ট্রাই করলো, তার ফ্রেন্ডের মাধ্যমে যাওয়ার পর বাংলাদেশ থেকে হলো ওই যে আপনার দেয় না, কি জানি বলে এটাকে, আকামানা, ওই যে সার্টিফিকেট দেখায় যে না ঠিক আছে, ফিটনেস, হ্যাঁ সব কিছু ঠিক আছে, কিন্তু দেশের বাইরে যেয়ে সে আনফিট হয়ে যায়। তখন আমার বাবা ফোন দিয়ে বলে আমি তো আনফিট হয়ে গেছি এখানে, আমি এখন কী করবো, আমাকে তো দেশের বাইরে পাঠিয়ে দিবে, আমি এত টাকা খরচ করে আসছি। তো ফার্স্ট টাইমও খরচ করছি, সেকেন্ড টাইমও খরচ করছি, আমি এখন কী করবো, আমার তো দেশে যেয়ে কোনো আসলে কিছু করার নাই। আর একটা প্রবাসী যখন দেশের থেকে দেশের বাইরে যায়, তখন তার একটা বড় আশা, তার বড় একটা স্বপ্ন নিয়ে যায়, সেখান থেকে সে সহজে রিটার্ন করতে চায় না, কারণ দায়িত্ব আছে। হ্যাঁ, তার দায়িত্ব আছে, তার পরিবার আছে, অনেকে টাকা পয়সা লোন করে, হ্যাঁ লোন করে নেয়। তো এরকমই সব কথা আসলে সব সময় সব জায়গায় বলা যায় না। তো এভাবেই আর কি সে গেল। তো বাবাকে বললো তুই ওখান থেকে সরে পড়। বাবা সরে পড়লো, সরে পড়ে যাওয়ার পর কি কোথায় জানি গিয়েছে, আমি আসলে ওখানে তো জানি না, এমন একটা জায়গায় গেছে যেখানে আসলে তার সাথে আমি কোনো যোগাযোগ করতে পারতেছি না। রাত হলে তাকে পুলিশে তাড়া করতেছে, তার সাথে আমার 1 মাস পর পর একবার দেখা বলতেছে, কথা হইতেছে। তো এরকম আর কি। আর তখন আমাদের কাছে ফোন ছিল না, আমার নানুর ফোন দিয়ে কথা বলতাম, তখন কোনো ফোন টোন আমরা ইউজ করতাম না। তো এইভাবেই আর কি। তো এই যে একটা জিনিস দেখেন যে আসলে এইভাবেই আর কি, আরো কথা আছে এইভাবেই আর কি। তারপরে কিছুদিন যাবত, কিছু বছর যাবত আর কি পর তার সাথে একজনের যোগাযোগ হলো, তখন সে কন্ট্যাক্টের মাধ্যমে বাবাকে নিল যে এগ্রিমেন্ট, তো আমি তোমার ভিসা পাসপোর্ট ঠিক করে দিব, তো তোমার এতদিন এগ্রিমেন্টে থাকতে হবে। তো বাবা 3-4 বছর এগ্রিমেন্টে গেল, যাওয়ার পর সে করছে কি ভিসা পাসপোর্ট আটকে রাখছে যে না তোমার এখানে কাজ করতে পারো। ওখানে কাজ 15 দিন হইতো, 15 দিন হইতো না, কখনো 10 দিন হইতো, কখনো 5 দিন হইতো, এরকম। আর আমাকে বলতেছে আমি আমার বাপের টাকা ভাঙি বা বাপের টাকা ভেঙে ভেঙে আসছি, এমন না। আমি ক্লাস 8 থেকে আমি টিউশনি করাইছি, ছবি আঁকা শিখাইছি। মানে আমি বললে এখন ইমোশনাল হয়ে যাব, আমি এগুলো বলতে চাচ্ছি না। মানে এভাবে করে স্ট্রাগল করছি আমরা, তো নিজেরটা নিজেই করছি। ইভেন আমার পড়াশোনার খরচ, আমার সব কিছু যাবতীয় আমি করছি। বাবা দেখে গেলো আমাকে ইন্টার পর্যন্ত, ইন্টার এমন না যে বাবা আমাদের জন্য কষ্ট করে নাই, খুব কষ্ট করছে, লোকটা প্রচুর কষ্ট করছে। তো এভাবেই আর কি চলছে। আমি আসলে কথা বলতে পারতেছি না, আমি ইমোশনাল হয়ে যাচ্ছি, আমার কথায় বুঝতে জড়াই যেতেছে আমার কথা আসলে। না এখন আমার একটা অনেক প্রশ্ন এখন মাথায় চলে আসলো, আসলে আমরা সন্তানরা কোন সন্তান বাবার টাকা পয়সা না ভেঙে বড় হয়?
সেটাই সেটা কোন একটা প্রশ্ন না? সন্তানরা আসলে বাবার টাকা পয়সা না না ভেঙে বড় হয়, সবারই আসলে বাবা মার প্রয়োজন। বাবা তো একটা ছায়া, তো বাবা যাদের নাই তারাই বুঝে, আর যাদের এই ধরনের প্রবলেম ফেস করতে হয় তারাই বুঝে। না, যারা প্রশ্ন করে না যে বাবা মা, আপনি বলছেন না ইভেন যে- ইভেন এমন একটা পর্যায়ে চলে গেছে, আমি বলি ইভেন এমন একটা পর্যায়ে চলে গেছে, হয় আমার ভাইয়া পড়াশোনা করতে পারবে, নাহলে আমি পড়াশোনা করতে পারবো। সেখানে আমার ভাইয়া স্যাক্রিফাইস করে যে না আমার বোন পড়াশোনা করুক। তো সবাই তো সব সিচুয়েশন বুঝে না। আমি আর আর বেশি কিছু বলতে চাই না, মানে বেশি কিছু বললে এগুলো নিয়ে মানুষ অনেক ধরনের কোয়েশ্চেন করবে, অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে আমার। এই যে এতদিন পরে দেশে ফিরলো, তারপর উনি কি এই ধরনের কিছু শুনতে পেরেছে যে ওনাকে নিয়ে বা আপনাকে নিয়ে বিতর্ক আমার চলছে? বাবা ডিরেক্টলি বলছে, মা তুমি এগুলো নিয়ে এগুলো মাথায় নিও না, এগুলোর কমেন্ট দেখোই না, কি দরকার তোমার মন খারাপ করার। বাবা বলতেছে থাক, আমাকে নিয়ে কোনো পোস্ট করতে হবে না, সবাই তোমাকে পচা কথা বলতেছে। আমি বলছি কিসের পচা কথা, এগুলোর কথা আমার আমি কেন গায়ে লাগবো? আমার বাবাকে আমি এত বছর পর পাইছি, তো আমার বাবাকে নিয়ে আমি হ্যাপি থাকবো, আমার সুন্দর মুহূর্ত আমি শেয়ার করব। হ্যাঁ, এটাই আর কি। এটা নিয়ে মানুষ যদি উল্টাপাল্টা কথা বলে, আমার তো কোনো কিছুতে কিছু যায় আসে না। সবার আগে হলো আমার ফ্যামিলি। একটু আগে বলছিলেন না যে আপনি খুব মানে স্বাচ্ছন্দ্যে বলছিলেন যে আমি উত্থানটা হয়েছে টিকটক দিয়ে, টিকটকে কন্টেন্ট বানিয়ে, কিন্তু সেই অনেকে আবার আপনাকে টিকটকার অমি, মানে এই যে একটা তাচ্ছিল্য সুরে কথা বলতে চায়, আসলে এটা কি আসলে আপনার কাছে কি মনে হয়? হ্যাঁ, আমি টিকটক ক্রিয়েটর, আমি এটা স্বীকার করি। টিকটক না থাকলে, টিকটকে আমি আপনাদের সাপোর্ট না পেলে এই পর্যন্ত আসতেও পারতাম না। আসলে আমি একটু মানে একটা পজিশন থেকে আরেকটা পজিশনে যে একটু ভালো থাকতে পারতাম না। আপনাদের জন্যই আমি ভালো আছি। যারা শুভাকাঙ্ক্ষী তাদের জন্য অনেক অনেক মানে শুভকামনা, আমার জন্য দোয়া, ভালোবাসা সব কিছু। আর যারা আমাকে পছন্দ করে না তাদের জন্য দোয়া, ভালোবাসা। তাদেরকে একটু আমাকে বোঝার, তারা যাতে আমাকে একটু বুঝে, অ্যান্ড তারা যাতে একটা সময় আসে না মানুষকে খারাপ লাগা থেকে আস্তে আস্তে করে ভালো লাগে। আমি চাইবো যে তাদের জন্য খারাপ লাগাতে আস্তে আস্তে আমাকে যাতে ভালো লাগে এরকম কাজ করতে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে টিকটক নিয়ে এত অ্যালার্জি কেন? ধরুন আমি একটা কথা বলি, আমি টিকটক ডাউনলোড করলাম, একমাত্র বাংলাদেশেই টিকটক নিয়ে অ্যালার্জি, অন্য কোনো কান্ট্রিতে টিকটক নিয়ে এভাবে আমি অ্যালার্জি দেখি না। অন্যান্য কান্ট্রি টিকটককে বেশি প্রায়োরিটি দেয়। কারণ কি আমি বলি, এখানে প্রচুর অডিয়েন্স ভাইয়া। আপনি একটা ফেসবুকে, ইউটিউবে যত তাড়াতাড়ি না মানুষের কাছে পৌঁছাইতে পারবেন একটা নিউজ, টিকটক থেকে খুব তাড়াতাড়ি কিন্তু এটা নিউজটা পৌঁছায় যায়, ছড়ায় যায়। সো এই দিক থেকে আমি মনে করি এটা অনেক পজিটিভ। আর যারা নেগেটিভ ভিডিও বানায়, হ্যাঁ তাদেরকে তো আর কিছু বলার নেই, তারা বললেও তারা বুঝবে না। শুধু এতটুকু বলবো যে দেখো বড় ভাই বোনরাও তো ইউজ করে, সবাই ইউজ করে। তো আমি বলবো যে সবাই যেহেতু ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েট করে, ভালো কিছু করে, এটাই আর কি। না এখন নেগেটিভিটি তো সব জায়গাতেই থাকতে পারে। ফেসবুকে কি জায়গায় মানুষ আছে। বাজে কন্টেন্ট বানায় না? বাজে তো। ইউটিউবে বানায় না? বানায় টিকটকে তো। না হয় বানায়, ডিপেন্ড করে হচ্ছে ইউজিং এর উপর। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে আপনি আপনি টিকটক আপনি আমি বলি একটা কথা বলি। হ্যাঁ। ফেসবুকে আমরা কি করি, ফেসবুকে আমরা যে ধরনের কন্টেন্ট দেখি সেই রিলেটেড কন্টেন্ট আমাদের সামনে আসে। এখন আপনি টিকটকে কেন বাজে কন্টেন্ট দেখেন? আপনি যদি বাজে কন্টেন্ট দেখেন তাহলে আপনার তো ওই রিলেটেড কন্টেন্ট আসবে। আপনি দেখবেন ভালো কন্টেন্ট, তাহলে আপনার ওই রিলেটেড কন্টেন্ট আসবে। এটা তো আপনার সমস্যা। আপনি স্ক্রিপ্ট করেন না কেন? আপনি এগুলো দেখেন কেন? না, আরো একটা বিষয় আছে না যে আপনি টিকটক ডাউনলোড করলেন, টিকটক দেখলেন, দেখা শেষে যাওয়ার সময় কমেন্ট করলেন তুই তো টিকটকার, তা আপনি টিকটকে আসলেন কেন? আপনাকে কি কাউকে কি কেউ জোর করে ফেসবুক ডাউনলোড করায়, টিকটক ডাউনলোড করায়, ইউটিউব ডাউনলোড দেখার করায়? জন্যই আসে। হ্যাঁ, তা আপনি দেখতে পারতেছেন, সবই করতেছেন, কিন্তু যাওয়ার সময় একটা গালি দিয়ে দেখাচ্ছেন যে আপনি খুবই একদম দামি স্বামী, ভালো মানুষ আর কি। মেয়ে হিসেবে তো শুধু বিতর্ক না, আপনাকে অনেক ধরনের সাইবার বুলিং এর শিকারও যথাসম্ভব হতে হয়। কেমন শিকার হন বা কি কি আসলে আপনার কাছে আসে, কি মনে হয় এগুলো? আমি আসলে আমার কন্টেন্ট আপনি কি দেখছেন? হ্যাঁ, অবশ্যই দেখি। আমার খারাপ কিছু দেখছেন কখনো? না, তেমন কিছু দেখিনি। হ্যাঁ, সো আমি আসলে ওই যে ওরকম কন্টেন্ট বানাইলেও মানুষ, আমি দেখছি একটা জিনিস, ধরেন একজন বাজে কন্টেন্ট বানাইতেছে, তাকে যেও গালি দিতেছে। আমরা নর্মালি খুব ভালো ভালো দেখা গেল ভালো ভিডিও বা টিকটক বানাইতেছি, ওখানে ওইসব বকা দেয়। দেয় আমি জানি না কোথায় কেন, আমি জানি না আসলে। এই জন্য বললাম, ভালো হলেও গালি দেয়, খারাপ হলেও গালি দেয়। এদের সমস্যা, আমাদের সমস্যা না। না, অনেকে তো বলে যে যারা মানসিকভাবে হতাশায় ভুগতেছে, পরিবারের শান্তি নেই, বা এমনও হচ্ছে যে বউয়ের সঙ্গে সংসারে ঝামেলা, দেখা যায় বউয়ের সঙ্গে ঝগড়া করে টিকটকে সেটা গালি দিয়ে নিজের মনটা হালকা করে, কারণ বউয়ের সঙ্গে তো উত্তর দিয়ে পারে না, সেটা অনেকে বলে আর কি মজা করে।
যাই হোক, আমরা অনেক মন খারাপের কথা শুনে ফেললাম, একটু মন ভালোর দিকে চলে আসি। অবশ্যই টিকটক বলুন, কন্টেন্ট ক্রিয়েশন থেকে ভালো কিছু পেয়েছেন, ভালো অনেক স্মৃতিও আছে, সেই বিষয়ে জানতে চাই। এই যে টিকটক থেকে আমার খুব ভালো একটা অ্যাচিভমেন্ট, সেটা হলো আমি টিকটকের হয়ে সৌদি আরবে গিয়েছি, ওখানে প্রমোশন করেছি। ওখানে দেখা গেল যে তাদের যে ইভেন্ট, ওটার প্রমোশন করেছি টিকটকে। সো এটা আমার খুব ভালো একটা মুহূর্ত। আর আমি ওখান থেকে অনেক কিছু শিখতে পেরেছি। অ্যান্ড আমাদের বাংলাদেশের কালচারটা এত সুন্দর করে তারা ফুটাইছে, খুব ভালো লাগছে আমার। যদি ভুল না করি জেদ্দায় হয়েছিল মনে হয়। হ্যাঁ, জেদ্দায় হয়েছিল। এবং বাংলাদেশে আরো অনেকে গিয়েছিল সেখানে। হ্যাঁ, বাংলাদেশে অনেক সিঙ্গাররা গিয়েছিল ওখানে, সিঙ্গার খুব খুব নামকরা সিঙ্গাররা গিয়েছিল। তো ওইখানকার অডিয়েন্স যারা বাংলাদেশি, ইমরান ভাইয়া, ঐশী আপু, জেমস ভাইয়া সবাই গিয়েছিল। তো ওইখানে বাংলাদেশের প্রবাসীদের সঙ্গে অবশ্যই অভিজ্ঞতাটা কেমন যাচ্ছে? খুবই ভালো, আল্লাহ এত ভালোবাসা পেয়েছি সবার, আমি তো ভয়ই পাচ্ছিলাম। আমি যখন ফার্স্ট ওখান থেকে হাঁটবো সবার সাথে কথা আমি তো মানে কাঁপতেছিলাম, আল্লাহ কি না কি বলে। আবার বুলিং এর শিকার না হয়ে যায়, তো এরকম আর কি। কিন্তু যে না, সবাই এত ভালোবাসা দিয়েছে আর তারা সবাই অনেক ভালো ছিল। তাদের সাথে দেখা করতে পেরে আমি আসলে খুবই ভালো ফিল করছি দেখা করতে পেরে। কারণ সব সময় তো আসলে দেখা গেল আপনি ধরেন একটা ছেলে হয়ে কিন্তু রাস্তাঘাটে আপনার ভাই ব্রাদার বন্ধু ফ্যান সবার সাথে কথা বলতে পারবেন, কিন্তু আমি এজ এ মেয়ে হয়ে কিন্তু রাস্তায় এভাবে কথা বলতে পারবো না, বা আমি তাদের সাথে ওভাবে করে মিট আপ করতে পারবো না। কিন্তু ওখানে হয়েছে কি যে বাংলাদেশে মিট আপ করতে পারিনি, তো কি হয়েছে আমার দেশের বাইরে গিয়ে আমার ভাই ব্রাদার বা আমার যারা আমাকে পছন্দ করে তাদের সাথে আমি মিট করতে পারছি। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। অ্যান্ড তারা আমাকে অনেক উৎসাহ দিয়েছে। তারা অনেকেই তো বলে ফেলছে লাভ ইউ অমি আপু, অনেক ভালোবাসি। তো এই কথাগুলো খুব ভালো লাগছে আমার কাছে। ওই যে দেখছেন, আমি কখনো মানুষকে বিপদে ফেলতে চাই না প্রশ্ন করে, কিন্তু আমার যারা গেস্ট থাকে ওরাই এমন উত্তর দেয় যে আমাকে বিপদে ফেলতে চাই। লাভ ইউ ভালোবাসার কথা বললে আমার তখন প্রশ্ন চলে আসে, আপনি কি কাউকে ভালোবাসেন কিনা, বা কেউ আছে কিনা। এটা তো নর্মাল প্রশ্ন। আমি হ্যাঁ ভালোবাসি। তো মানে আপনি রিলেশনে আছেন? আমাকে আমি ভালোবাসি। ও আচ্ছা, না আপনি রিলেশনে নেই? না মানে আপনি সিঙ্গেলই আছেন? আচ্ছা, সৌদি আরবে কি শুধু জেদ্দায় ছিলেন নাকি অন্য কোথাও যাওয়া হয়েছে? না, জেদ্দাতে গিয়েছিলাম। জেদ্দাতে ওখানে আমার 2 দিনের প্রোগ্রাম ছিল, ওখানে চলে আসছি। জেদ্দায় ওখানে গরম কেমন ছিল? প্রচুর গরম ছিল, প্রচুর। আমার তো মনে হয়েছে যে জেদ্দাতে প্রত্যেকটা দেখা গেল শপিং মল, সাগরের পারে, হ্যাঁ সবাই সব জায়গায় এসি দেওয়া। এসি থেকে বের হওয়ার পর এমন একটা গরম লাগে, মনে হচ্ছে স্কিন পুড়ে যাচ্ছে। মানে আমরা তো বাঙালি, আমাদের দেশে তো ওরকম গরম নাই। তারপরে রিসেন্ট যে পরিমাণে গরম পড়ছিল, মানে মনে হইতেছে যে বাংলাদেশ সৌদি আরব হয়ে গেছে এরকম। তো ওইখানেও ওরকম গরম, খুবই গরম। না, আমি বলবো যে বাংলাদেশে অতিরিক্ত গরমে যে গরম পড়ে সেটাও সৌদি আরবে গরমের কাছে কিছুই না। আসলে কেন প্রশ্নটা করলাম, আমি রিসেন্টলি ছিলাম, তো আমি রিয়াদে ছিলাম, মক্কায় ছিলাম, মদিনায় ছিলাম। মানে কিন্তু যে ওই গরমটা না হুট করে গাড়ি থেকে বের হওয়ার পর এসি গাড়ি বেশি লাগে, দেখা গেল আপনার 10-12 মিনিট পর আবার ঠিক হয়ে যায়। একটা আছে, কারেন্টের শর্ট কি হচ্ছেন? না। সৌদি আরবে যে মানুষকে টাচ করলে শর্ট করে না, এটা পান নাই? না, আপনি রিয়াদে দিয়ে গেলে পাবেন। সেখানে হচ্ছে একটা ব্যাপার আছে যে অতিরিক্ত গরমের কারণে মানুষের শরীরে ইলেকট্রিক চার্জ জমা হয়ে যায়। তখন আপনার অনেক সময় বান্ধবীরা বলে না কেমন আছো জিজ্ঞেস করি না, ওই টাচ না। ধরুন আমরা অনেক সময় বলি না এইভাবে টাচ করলে বা বলে কি অবস্থা কেমন আছো, একজন গায়ের সঙ্গে টাচ করলে সাথে সাথে শর্ট করে ওঠে।